cell cycle and cell division. So first of all, what is cell cycle and cell division? So cell cycle means the sequence of events that takes place in a cell where the genome duplicates, cells produces certain constituents and further divides to form two daughter cells. এই প্রসেসটাকে বলা হয় সেল সাইকেল। সো আমি কি বললাম, the sequence of events, events means যা যা হবে, sequence means একটার পর একটা, that takes place in a cell, একটা সেলের ভিতরে যা যা ইভেন্টস হবে, কি কি ইভেন্টস, where the genome duplicates. so আমরা শিখে আসছি জিনোম, that is the DNA, সেই ডিএনএটা ডুপ্লিকেট হবে, একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হবে। সেল প্রডিউসেস সার্টেন কনস্টিটিউয়েন্টস, সেলের ভিতরে বিভিন্ন ধরনের নতুন কিছু কনস্টিটিউয়েন্টস তৈরি হবে। ফর এক্সাম্পল ডিএনএ, আমি একটু আগে বললাম আরএনএ তৈরি হতে পারে, প্রোটিনস তৈরি হবে, ঠিক আছে। সো প্রোটিনস এগুলো তৈরি হবে। সো সেলস প্রডিউসেস সার্টেন কনস্টিটিউয়েন্টস অ্যান্ড ফার্দার ডিভাইডস, ডিভাইডস মিন্স একটা সেলের থেকে আরেকটা সেল তৈরি হবে, দ্যাট মিন্স দ্য ডিভিশন উইল টেক প্লেস টু ফর্ম টু ডটার সেলস, ঠিক আছে। সো দুইটা ডটার সেল তৈরি হওয়ার জন্য, সো যেগুলো ইভেন্টস হয় সেগুলোকে বলা হয় তোমার সেল সাইকেল। সো যদি আমি এখানে যদি দেখি একটা জিনিস, ফর এক্সাম্পল এটা একটা নিউলি ফর্ম সেল। এখন এই সেলটা কি করবে, আমরা জানি যে একটা সেল পট করে জন্ম হওয়ার পর আফটার ফর্মিং এটা ডিভাইড করে না, এটা আস্তে আস্তে কি হবে, একটা ম্যাচিওর সাইজ নিবে, ঠিক আছে। সো এখানে একটা গ্রোথ হবে সেলটার, আমরা জানি যে একটা সেলের গ্রোথ হবে, তারপরে সে আবার কি করবে, তারপরে সে আবার ডিভাইড করবে ইনটু টু ডটার সেলস, ঠিক আছে। সো এইখানে এটাকে বলা হয় গ্রোথ আর এটাকে বলা হয় ডিভিশন। সো একটা সেলের থেকে দুইটা সেল তৈরি হতে গেলে সেটা পট করে তোমার হয় না, ফার্স্ট তাকে কি হতে হবে, সেলটা কি হবে, গ্রোথ হবে। সো এই যে গ্রোথ, গ্রোথ ব্যাপারটা কি হয়, গ্রোথ এই টোটাল সিঙ্গেল টার্মের মধ্যে তোমার কি আছে, এখানে তোমার জিনোম ডুপ্লিকেটস, সেল প্রডিউসেস নিউ সার্টেন কনস্টিটিউয়েন্টস, কিছু কনস্টিটিউয়েন্টস তৈরি করে, ঠিক আছে, তারপরে আলটিমেটলি কি করবে, ডিভাইড করবে। সো এই যে সিকোয়েন্সিয়াল যেগুলো ইভেন্টস, দিস আর নোন অ্যাজ দ্য সেল সাইকেল। সো এইখানে প্রথমে এই টোটাল জিনিসটা আমরা শিখব, আর এইখানে ফার্স্ট আমরা শিখবো এই জিনিসটা হাউ দ্য গ্রোথ টেক প্লেস, গ্রোথটা কেমন ভাবে হবে, অ্যান্ড ফাইনালি আমরা শিখবো দ্যাট ইজ দ্য ডিভিশন, যেটা আমরা হেডিং এ শিখবো, দ্যাট ইজ দ্য সেল ডিভিশন, ঠিক আছে। সো ফার্স্ট আমাদের যেটা ফোকাস হবে দ্যাট ইজ এই যে গ্রোথ ব্যাপারটা যে হয় সেটা কিভাবে হয়, সেটা কেমন ধরনের গ্রোথ হয়, মানে টোটাল সেল সাইকেল ইভেন্টস আমরা শিখবো এখানে, ঠিক আছে। সো যেহেতু এখানে একটা সেল সাইকেল মিন্স সাইক্লিক ব্যাপারটা, সেজন্য আমরা এটাকে একটা প্রথমে সার্কেল দিয়ে ব্যাপারটা বুঝবো, ঠিক আছে। এই সার্কেলটা আমরা ভাগ করে নেব, ওকে, আমরা সার্কেলটা বড় করে
ঠিক আছে। সো এখানে সেল সাইকেলটা ব্রডলি দিস সেল সাইকেল ইজ ডিভাইডেড ইনটু টু ফেজেস। ঠিক আছে, সেই দুইটা ফেজ কি, একটা হলো তোমার ইন্টারফেস আর একটা হলো এম ফেজ। সো ইন্টারফেস মিন্স দ্য গ্রোথ ফেজ, গ্রোথ ফেজ বলাটা ভুল হবে। সো এখানে যেটা যেই ফেজটা তোমার গ্রোথ হবে সেটা আমি দেখাচ্ছিলাম। সো এই স্ট্রাকচারটা আমি বলছিলাম, গ্রোথ অ্যান্ড ম্যাচুরেশন যেটাকে বলে, এরকম একটা পার্ট আসবে। অ্যান্ড দিস ইজ নোন অ্যাজ দ্য ডিভিশন ফেজ, যখন তোমার সেলটা ডিভাইড করবে, এম ফেজ। সো এম ফেজটা আমরা ডিটেলসে একটু পরে পড়ব। আবার এই ইন্টারফেসটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি। সো আমরা এখানে জাস্ট খালি ডিমার্কেট করে নিব কোনটা ইন্টারফেস কোনটা এম ফেজ, তাহলে তোমাদের একটা ভিউ তোমরা পাবা। সো দিস ইজ দ্য ইন্টারফেস। আর সেলের মধ্যে খুব কম সময়ের জন্য কি থাকে, এম ফেজ। সো দিস ইজ দ্য এম ফেজ। সো দ্যাট ইজ দ্য ডিভিশন ফেজ। এই ইন্টারফেসটাকে ফর আওয়ার বেটার আন্ডারস্ট্যান্ডিং, এই ইন্টারফেসকে তিনটা ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, একটা হলো তোমার G1 ফেজ, একটা হলো তোমার S ফেজ, আর একটা হলো G2 ফেজ। ঠিক আছে, সো G1 ফেজ, S ফেজ এন্ড G2 ফেজ, এই তিনটা ফেজে ভাগ করা হয়। সো G1, S এন্ড G2। ঠিক আছে, সো এইখানে যেহেতু আমরা এটা ডিটেলসে পড়বো সেজন্য আমি এটাকে অমিট করতেছি। এখন আমরা এম ফেজটা ডিটেলসে পড়বো। আমরা একটার পর একটা দেখবো যে G1 ফেজে কি হয়, S ফেজে কি হয় এন্ড G2 ফেজে কি হয়। G2, তো সেটা বোঝার আগে আমাকে জানতে লাগবে যে এস ফেজটা সবার প্রথমে আমরা শিখব, সেটার সাথে ইন্টার রিলেশনস দেখব। এস ফেজ, ইট ইজ অলসো নোন অ্যাজ সিনথেসিস ফেজ। সিনথেসিস মানে কোনো কিছু তৈরি হওয়া। সো কি তৈরি হয়, দ্যাট ইজ দ্য ডিএনএ সিনথেসিস। ঠিক আছে, সো ডিএনএটা তৈরি হবে। ঠিক আছে, সো ডিএনএ সিনথেসিস অর ডিএনএ ডুপ্লিকেশন, ডুপ্লিকেশনও বলতে পারো, অর ডিএনএ রেপ্লিকেশনও বলতে পারো। এনিওয়ে, সো তিনটা নামই ইউজ হয়। তোমার ডিএনএ সিনথেসিস বলতে পারো, বিকজ ইন দিস ফেজ ডিএনএ সিনথেসিস টেক্স প্লেস, অর ডিএনএ ডুপ্লিকেশন টেক্স প্লেস, একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হবে। অথবা তোমার ডিএনএ রেপ্লিকেশনও বলতে পারো, দুই তিনটা একই জিনিস, যে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি হবে। যেহেতু তোমার একটা ডিএনএ থেকে নতুন একটা ডিএনএ তৈরি হবে, সেজন্য এই ফেজটাকে বলা হয় সিনথেসিস ফেজ। যেই ফেজে তোমার কিছু একটা তৈরি হয়, কি তৈরি হবে, দ্যাট ইজ দ্য ডিএনএ। নেক্সট, ডিএনএ রেপ্লিকেশন তোমাদের ডিটেলসে আছে সেকেন্ড ইয়ারে। সো সেখানে তোমরা দেখতে পারবা যে ডিএনএ রেপ্লিকেশন হইতে গেলে অনেক এনজাইমস, অনেক প্রোটিন ফ্যাক্টরস দরকার। ঠিক আছে, সো আমি কি বললাম, সো ফর ডিএনএ রেপ্লিকেশন, সেই ডিএনএ রেপ্লিকেশন হওয়ার জন্য তোমার অনেক প্রোটিনস অথবা অনেক এনজাইমস দরকার পড়ে, সেটা তোমরা শিখতে পারো সেকেন্ড ইয়ারে। সো এই যে প্রোটিনস বা এই যে তোমার এনজাইমস, নিশ্চয়ই সেই এনজাইমগুলো আগের থেকে তোমার সেলের মধ্যে থাকতে হবে। ঠিক আছে, ফর এক্সাম্পল, যদি আমি এক্সাম্পল নেই, তুমি সাপোজ বাড়িতে কোনো একটা ডিশ তৈরি করবা, সেই ডিশটা তৈরি করতে গেলে তোমায় কি করতে হবে, আগে রিকুইজিট তোমাকে লাগবে। ফর এক্সাম্পল তুমি কোনো একটা ভেজিটেবল ডিশ তৈরি করবা, সেই ডিশটা তৈরি করতে গেলে
তোমার বাড়িতে নিশ্চয়ই র ভেজিটেবলস থাকতে লাগবে, বা তোমার যেগুলা মশলা দরকার সেগুলো তোমার বাড়িতে থাকতে লাগবে, কিন্তু সেই মশলাগুলো যদি না থাকে তুমি কিভাবে তৈরি করবে? তৈরি করতে পারবে না। তো সেরকমই ব্যাপারটা এখানে, যে তোমাকে ডিএনএ রেপ্লিকেশন হইতে গেলে, সো ডিএনএ রেপ্লিকেশনের জন্য যেগুলো এনজাইমস দরকার বা প্রোটিনস দরকার সেগুলো তোমাকে আগে আগে তোমার সেলের ভিতরে থাকতে লাগবে। সো DNA, so G1 phase, this is also known as growth phase 1 or gap phase 1. এই টাইমটাতে কি হবে? প্রোডাকশন of various enzymes and protein factors. So production of various enzymes and protein factors এই পয়েন্টটাতে হবে, ঠিক আছে? So that these proteins, these various enzymes and proteins are necessary for synthesis of DNA. So DNA তৈরি করার জন্য সেটা ইম্পর্টেন্ট, সেজন্য বিভিন্ন ধরনের প্রোটিনস অ্যান্ড এনজাইমস যেগুলো দরকার সেগুলো তোমার কোন ফেজে তৈরি হবে? দ্যাট ইজ দ্য G1 ফেজ, ঠিক আছে? সো এস ফেজে, G1 ফেজে এগুলো প্রোটিনস বা এনজাইমস তৈরি হবে, সেটা আবার এস ফেজে আবার ডিএনএ রেপ্লিকেশন হবে। রেপ্লিকেশন হওয়ার পর তোমার অনেক এনজাইমস আর প্রোটিনস এর কোয়ান্টিটি কমে যাবে। সো দ্য লেফট আউট এনজাইমস, সরি লেফট আউট না, used up enzymes and proteins necessary for the cell are produced here. For example, DNA replication হইতে গেলে তোমার হিউজ অ্যামাউন্ট অফ এটিপি দরকার, এনার্জি দরকার। সো তার মানে কি, এই স্পেস হওয়ার পর এনার্জি লেভেল সেলের ভিতরে কমে যাবে। সো এই সেল তখন কি হবে? লেস এনার্জেটিক। সো সেই সেলটাকে তোমার এনার্জি বা এটিপি ফরমেশন করবে তোমার G2 ফেজে। সো দিস ইজ অলসো নোন অ্যাজ গ্রোথ, এখানে লিখি গ্রোথ ফেজ 2 or gap phase 2, ঠিক আছে? এই ব্যাপারটা হবে। সো দিস আর দ্য সিকোয়েন্সিয়াল অফ ইভেন্টস। ফার্স্ট তোমার বিভিন্ন ধরনের এনজাইমস এন্ড প্রোটিনস যেগুলো তোমার সেলের জন্য দরকার রেপ্লিকেশন হওয়ার জন্য, সেগুলো প্রথমে তৈরি হবে G1 ফেজে। তারপরে তোমার G1 ফেজে এগুলো তো সব তৈরি হওয়ার পর নেক্সট এস ফেজে তোমার কি তৈরি হবে? সিনথেসিস অফ ডিএনএটা তৈরি হবে। বাট রিমেম্বার, দিস সিনথেসিস অফ ডিএনএ অর ডিএনএ রেপ্লিকেশন ইজ কনস্ট্রিক্টেড টু দিস এস রিজিয়ন। এস ছাড়া কিন্তু তৈরি হবে না। তুমি কিন্তু মনে করো না যে G1 ফেজেও তোমার ডিএনএ তৈরি হতে পারে, নো। বা তোমার G2 ফেজে তোমার ডিএনএ তৈরি হতে পারে, নো। সো তোমার ডিএনএ শুধু রেপ্লিকেশন হবে ইন দ্য এস ফেজ। বাট এইখানে এস ফেজে তৈরি হওয়ার পর সেগুলো রিকুইজার যেগুলো ডিএনএ রয়ে গেল, সেই ডিএনএ গুলো নেক্সট তোমার চলে যাবে তোমার G2 ফেজে। G2 ফেজে তোমার কি হবে? এক্সট্রা যেগুলা পার্টিকলস সেগুলা তৈরি হয়ে যাবে। সো দিস আর দ্য 3 ফেজেস, আর তাদের যেটা কাজ সেটা আমি বলে দিলাম, ঠিক আছে? সো এগুলা ছাড়া তোমাদের বইয়ের মধ্যে একটা পিকচার এরকম দেখতে পারবা, দেখবা G1 এর আগে একটা ফেজ দিয়েছে G0, তোমাদের বইয়ের মধ্যে দেখতে পারবা। বাট এই জিনিসটা কিন্তু ভুলভাবে দেওয়া আছে, ঠিক আছে? সো তার যেটা ডেফিনেশন, G0 এর যেটা ডেফিনেশন বা তার যেটা ওয়ার্কিং প্রিন্সিপাল তোমাদের বইয়ের মধ্যে এক্সপ্লেনেশনটা ঠিক আছে, বাট তার যেটা ফিগার আউট সেটা একটু ভুল দিছে। সেটা এখানে হবে না, সেটা হবে তোমার এই পয়েন্টে, আমি দিব এই পয়েন্টে, দ্যাট ইজ দ্য G0, ঠিক আছে? সো G0 ব্যাপারটা কি সেটা আমরা ইন এ মোমেন্ট দেখতেছি ব্যাপারটা, G0 ব্যাপারটা কি। সো তার জন্য আমাকে এই ফিগারটা আমি রাখবো, আমি জাস্ট খালি এটাকে ইরেজ করে দেব।
So G naught, this is known as the quiescent stage, যেখানে কোনো ধরনের কোনো চেঞ্জেস দেখা যাবে না। সো এইখানে কি হবে, ফর এক্সাম্পল ইফ এস ফেজ, দেখো কোনো একটা সেল তোমার জি1 থেকে এস ফেজে যাবে, তার মানে কি এস ফেজে যাওয়া মানে কি ডিএনএ রেপ্লিকেশন হওয়া। এখন ডিএনএ রেপ্লিকেশন হওয়ার জন্য যেগুলো এনজাইমস দরকার সেগুলো নিশ্চয়ই তোমার জি1 ফেজে তৈরি হইতে হবে। যদি জি1 ফেজে তৈরি না হয় তখন কি হবে, যদি জি1 ফেজে যদি তৈরি না হয়, তোমার যেটা এস ফেজে যেটা ডিএনএ রেপ্লিকেশন হবে, দ্যাট উইল নট বি ফ্রুটফুল, সেটা ফ্রুটফুল হবে না। আলটিমেটলি তোমার সেলটা কি হবে, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, কেন কি ডিএনএ রেপ্লিকেশন ঠিক মতন হবে না। ফর এক্সাম্পল আমরা একটা নাম্বার ইউজ করি তাহলে আরো বেটার হবে। ফর এক্সাম্পল এখানে এস ফেজে তোমার ডিএনএ রেপ্লিকেশন হইতে গেলে 100টা এনজাইম দরকার। সাপোজ সেই 100টা এনজাইমের জায়গায় যদি জি1 ফেজ মাত্র 60টা এনজাইম তৈরি করতে পারে, তাহলে আরো 40টা এনজাইমের কাজ কে করবে, করতে পারবে না। আলটিমেটলি একটা ফল্টি ডিএনএ রেপ্লিকেশন হবে। তো সেটা যাতে না হয় তার জন্য এই স্টেপ, দ্যাট ইজ দ্য জি নট অর দ্য কুইসেন্ট স্টেজ। ঠিক আছে, সো এইখানে আরো বেটার কনসেপ্ট বলতে গেলে এইখানে কিছু আমি যদি বলি একটা চেক পয়েন্ট আছে। সো দেয়ার ইজ এ চেক পয়েন্ট। সো এই চেক পয়েন্টের কাজ কি, টু চেক যে ডিএনএ তোমার ডিএনএ রেপ্লিকেশন হওয়ার জন্য যেগুলো এনজাইমস সেগুলো রিকুইজিট অ্যামাউন্টে আছে কিনা সেটাকে চেক করার কাজ হলো সেই চেক পয়েন্টের। যদি সেটা থাকে তখন সেটাকে পাস করবে ইনটু এস ফেজ, যদি সেটা না থাকে তখন সেটাকে পাস করবে ইনটু জি নট ফেজ। সো এটা হলো তোমার কুইসেন্ট ফেজ বা জি নট ফেজের কাজ। ঠিক আছে, সো এইখানে এই জিনিসটার সাথে আমরা একটু কোরিলেট করব, আমরা একটা অন্য ব্যাপার একটু কোরিলেট করব, সেটা জাস্ট বোঝার জন্য। কি, ফর এক্সাম্পল ইউ হ্যাভ এ বাইক, তোমার একটা বাইক আছে, ঠিক আছে, বা তোমার একটা গাড়ি আছে, এনিওয়ে। সো তুমি গাড়িটা দিয়া তুমি আজকে ধুবড়ির থেকে গরিপুরে যাবা অথবা গরিপুর থেকে ধুবড়িতে আসবা। ঠিক আছে, মাঝখানে কি আছে, মাঝখানে আছে ঝগড়াবাড়ির এখানে একটা চেক গেট। সেই চেক গেটে একটা পুলিশ দাঁড়ায় আছে। তার কাজ কি, তার কাজ হলো তোমাকে দাঁড়া করাবে, তোমার যেগুলো ডকুমেন্টস সেগুলো চাবে। ইফ ইয়োর ডকুমেন্টস ইজ ওকে তাহলে তোমাকে এস ফেজে পার করবে, তার মানে তোমাকে ধুবড়িতে আসতে দিবে। ইফ ইয়োর ডকুমেন্টস ইজ রং তোমাকে আর যাইতে দিবে না, তোমাকে আটকায় নিয়ে কী করবে, ডাইরেক্ট থানাতে পাঠিয়ে দিবে যে না তুমি যাইতে পারবে না। সেই থানার কাজটা করবে এখানে জি নট ফেজ। ঠিক আছে, সো এনিওয়ে, সো ইফ ইউ হ্যাভ অল দ্য ডকুমেন্টস, তোমার কাছে যদি সব ডকুমেন্টস থাকে তাহলে তোমাকে পাস করতে দিবে। সো তার মানে তোমার কাছে যদি সেলের কাছে যদি সবগুলো প্রোটিনস থাকে তাহলে ওকে ইজিলি তোমার এস ফেজে পার হইতে দিবে। ইফ তোমার কাছে যদি সব ডকুমেন্টস না থাকে তোমাকে কিন্তু আসতে দিবে না, তোমাকে ডাইরেক্ট থানায় পাঠাবে। তেমনি সেলের কাছে যদি সবগুলো প্রোটিনস না থাকে তখন কি করবে, ওকে এস ফেজে যাইতে দিবে না, ওকে কি করবে, জি নট ফেজে পাঠিয়ে দিবে। সো জি নট ফেজ ইজ এ ইনঅ্যাক্টিভ ফেজ। আচ্ছা, এখন কোশ্চেন হলো সে জি নট ফেজের থেকে কি এস ফেজে কোনোদিনও যাইতে পারবে না? যেমন তুমি কি কোনোদিনও থানার থেকে তোমার বাড়ি আসতে পারবে না বা ধুবড়ি আসতে পারবে না? আসতে পারবা। কখন? যখন তোমার ডকুমেন্টস সব থাকবে তখন তোমাকে ছাড়বে, তাছাড়া তো ছাড়বে না। তো সেরকমই যখন জি নটের কাছে দেখবে যে জি নট সেলটা মধ্যে কিছু ছিল না, সেই 60টা প্রোটিন ছিল যেখানে 100টা দরকার, ও যদি আবার অ্যাডিশনালি 40টা তৈরি করতে পারে এই ডিউ টাইমের মধ্যে, তাহলে ওকে পাস করতে দিবে, নাহলে পাস করতে দিবে না। ঠিক আছে, সো দ্যাট ইজ দ্য ওয়ার্ক অফ দিস জি নট ফেজ। যে কোনো একটা সেল সাপোজ তোমার যদি অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ প্রোটিনস বা এনজাইমস অ্যাডিশনালি না থাকে তখন কি করবে, তাকে পাস করতে দিবে না। সো ইট উইল নট পাস টু দ্য এস ফেজ, ইট উইল গো টু দ্য জি নট ফেজ অর দ্য ইনঅ্যাক্টিভ ফেজ অর দ্য কুইসেন্ট ফেজ। এই ফেজে কি হবে, ইট উইল প্রডিউস ইটস অ্যাডিশনাল প্রোটিনস। সো ইট মাস্ট produce
its additional proteins so as to pass the S phase. So ওকে S phase পার করার জন্য ওকে অ্যাডিশনাল প্রোটিনস গুলা তৈরি করতে হবে। সেটা যদি তৈরি করতে পারে তাহলে ওকে S phase পার হইতে দিবে, নাহলে দিবে না। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ জি নট ফেজ। ঠিক আছে, ওকে। সো এই জি নট ফেজের একটা ইউজফুল একটা হার্মফুল সাইড আমরা দেখবো ওইখানে। ঠিক আছে, সো ইউজফুল সাইড, হার্মফুল সাইডটা কি? যদি কোনো একটা সেলে জি নট ফেজ না থাকে তখন একটা ফল্টি ডিএনএ রেপ্লিকেশন হবে। আর এই ফল্টি ডিএনএ রেপ্লিকেশনের জন্যই তোমার কি হয়, আলটিমেটলি তোমার বিভিন্ন ধরনের ডিজিজ, ফর এক্সাম্পল ক্যান্সার, একটা ড্রেডফুল ডিজিজ যেটা হইলে পরে আর কোনো দিনও উপায় নাই, সে মারা যাবে। সে ক্যান্সার নামে এমন এক ধরনের ডিজিজ, সেটা হয় ডিউ টু দিস প্রসেস। যদি এই ফাংশনিংটা যদি ঠিক মতন না হয়, তার মানে এই চেক পয়েন্টের ফাংশনিংটা যদি ঠিক মতন না হয়, ডিএনএ রেপ্লিকেশন হতে থাকবে। আর ডিএনএ রেপ্লিকেশন হওয়ার পর নতুন একটা সেল তৈরি হবে, কিন্তু সেই সেলটার মধ্যে কি হবে, কিছু ফল্টি ডিএনএ তৈরি হবে। সো ইট উইল লিড টু সার্টেন ডিজিজ লাইক ক্যান্সার। আমাদের শরীরে এটা গেল একটা সাইড। ইউজফুল সাইড কি জি নট ফেজে? আমাদের শরীরে আমাদের যেটা লিভার আছে, সেই দিস লিভার ইজ প্রোন টু ডিস্ট্রাকশন। সো ব্যাপারটা কি ভালো মতন বুঝবা, আমরা যখনই কোনো একটা টক্সিক জিনিস খাই, ইভেন কি আমরা যেটা ডেইলি ফুড আমরা খাইতেছি, সে ডেইলি ফুডের মধ্যেও কিন্তু অনেক ধরনের টক্সিক জিনিস আমরা খাই ফেলাইতেছি। ঠিক আছে, যেমন আজকে তুমি কোনো একটা ফিল্ডের মধ্যে যাও, বিভিন্ন ধরনের ইনসেকটিসাইড অ্যাপ্লাই হইতেছে। তো সেই ইনসেকটিসাইডগুলো কোথায় আসে? আমাদের ডায়েটের মধ্যে আসে, থ্রু রাইস, থ্রু ভেজিটেবলস আমাদের ডায়েটে আসে। এখন ডায়েটে আসার পর সেটা কি করবে, এই ইনসেকটিসাইডসগুলোকে কি করতে লাগবে, ডেস্ট্রয় করতে হবে আমাদের বডিকে, নিজেকে বাঁচায় রাখার জন্য। আর এই ডিস্ট্রাকশনের কাজগুলো করে হলো তোমার আমাদের বডিতে একটা পার্টিকুলার অর্গান, তার নাম হলো লিভার। তার কাজ হলো ডিটক্সিফিকেশন। সো লিভার যত ডিটক্সিফাই করবে, তার মানে লিভার ততটা নিজে ডিস্ট্রয় হবে। রিমেম্বার এই জিনিসটা, আমাদের লিভার যতটা ডিটক্সিফাই করবে ততটা আমাদের লিভার নিজে ক্ষয় হবে বা ডেস্ট্রয় হবে। ও ডেস্ট্রয় হবে, ডিটক্সিফাই করবে, ডেস্ট্রয় হবে, ডিটক্সিফাই করবে। সো তার মানে কি, ডিটক্সিফিকেশন রেটটা অনেক বেশি আমাদের শরীরে এখন। ঠিক আছে, আর তার মানে কি, লিভার প্রোন টু ডিস্ট্রাকশন অনেক বেশি। সেই জন্য লিভারের মধ্যে কি দেখা যায়, লিভারের যেগুলো সেলস তাদের নাম হলো হেপাটিক সেলস। সেই হেপাটিক সেলস প্রত্যেকটা কিন্তু নর্মাল স্টেজে থাকে না। অনেক সেলস আছে যারা জি নট ফেজে থাকে। তাদের কাজ কি? তাদের কাজ হলো, ইফ অল দ্য হেপাটিক সেলস গেট ডেস্ট্রয়েড, যদি সবগুলো হেপাটিক সেল যদি ডেস্ট্রয় হতে থাকে নর্মালগুলা, তাহলে তখন কি করবে, এই স্টক জি নট থেকে ওরা কি করবে, সেল তোমার তৈরি করে দিবে। ঠিক আছে, এটি হলো তার কাজ, টু প্রডিউস মোর অ্যামাউন্ট অফ হেপাটিক সেল ইন আ পার্টিকুলার টাইম। যে যখন তোমার নর্মাল সেল নষ্ট হয়ে গেল, তখন তোমার জি নট ফেজ থেকে কি করবে, এস ফেজে ইজিলি ফট করে তৈরি করে দিবে। এটা হলো তোমার এইখানে ইউজফুলনেস। যত তৈরি করবে তত কি হবে, যত জি নট সেল থাকবে, তার মানে কি এখান থেকে তোমার এস ফেজের থেকে ইজিলি ঢুকায় দেবে। যত এস ফেজে যাবে তত তোমার সেল ডিভিশন হবে, সেল ডিভাইড করবে, হেপাটিক সেলস আবার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা এই জন্যই দরকার। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য সেল সাইকেল and its regulation, various steps, সেটা আমরা শিখলাম। নেক্সট স্লাইড উই শ্যাল স্টার্ট উইথ দিস সেল ডিভিশন। আমরা ইন্টারফেস পর্যন্ত পড়লাম, কিন্তু এম ফেজ অর্থাৎ ডিভিশন ফেজ এটা কিন্তু এখন পর্যন্ত পড়ি নাই। সেই এম ফেজ আমরা শিখবো দুই ধরনের সেলে। ঠিক আছে, একটা বডি সেলে শিখবো, একটা জার্মিনাল সেলে শিখবো, দুইটা প্রসেস আমরা শিখবো।